ইয়াং ছেলে, ধনীর ছেলে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ছে, সুতরাং সে হলো জঙ্গি। ইংরেজি মিডিয়ামের ছেলেরা কেন ইসলামের দিকে আসে? এক্স্যাক্টলি 10 জন মানুষ সামনে আছে, 10 জন মানুষের ভিতরে 9 জনকে আমি ভীত সন্ত্রস্ত করতে চাই। এর ভিতরে আমি কাকে সিলেক্ট করব, যাকে মারলে আমি কোনো রিপারকেশনের মুখোমুখি হব না, কিন্তু বাকি 9 জন ভীত সন্ত্রস্ত হবে। জি, আমি বিশ্বাস করি যে সেনাবাহিনীর বেশিরভাগ মানুষ দেশপ্রেমী এবং বেশিরভাগ মানুষ ভালো। পুলিশ ব্যবহার হবে না এইখানে, পুলিশ যদি কমিটেড না থাকে এবং সে ব্যবহৃত না হওয়ার কারণে তার উপর কোনো জুলুম করা যাবে না, এই ব্যবস্থা না থাকলে এটা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সিয়ান পডকাস্টের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ রফিক। আজকের আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, আমাদের প্রিয় ভাই আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা জানি আপনি সাংবাদিক হিসেবে ইউ ক্যারি আ ভেরি গ্লোরিয়াস পাস্ট। আমরা and we are proud of you যে সাংবাদিকতা তো আসলে এমন একটা জগৎ যেখানে একটু এদিক সেদিক করলে অনেক কিছু করা যায়। ঠিক আছে, এবং এইটা মানে বর্তমান বিশ্বে বলা যায় গ্লোবাল ন্যারেটিভকে কন্ট্রোল করা এবং মানে পৃথিবীকে কন্ট্রোল করার মানে ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল মানে টুল হলো আপনার মিডিয়া, and you work in that sector. So সেই জায়গা থেকে আপনি যদি আপনার সম্পর্কে কিছু আমাদেরকে বলেন যে আপনি কোথায় কোথায় কাজ করেছেন, কি করেছেন, তাহলে আমরা যে অনেক কিছু জানি, পাঠকরাও কিছু জানলো, আমাদের অডিয়েন্স জানতে পারবে। আমি যদি আমার সম্পর্কে বলি তাহলে আমার যে ক্যারিয়ার স্প্যান সে থেকে আপনি 15 বছর বাদ দিয়ে বলতে হবে, অর্থাৎ শেখ হাসিনার যে রেজিম সেই 15 বছর মানে এটা ব্ল্যাক আউট, এই জায়গাটা বাদ দিতে হবে। তার আগেরটা আমি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ইংলিশ ডেইলি, ওটা এখন বন্ধ হয়ে গেছে, সেই পত্রিকায় কাজ করতাম। এরপরে বিডি নিউজ 24.com, এটা ডে 1 থেকে এটা লঞ্চিং যখন হয় সেখানে কাজ করেছি। তারপরে বাংলা ভিশন টিভিতে কাজ করেছি, এনটিএন নিউজে কাজ করেছি। এরপরে 15 বছরের যে কালো সময়টা শেখ হাসিনা, সেখানে সে সময় পরিবর্তন.com এবং অন্যান্য ছোট ছোট মিডিয়া আউটলেটে কাজ করেছি। আর এখন আমি দৈনিক আমার দেশে কাজ করছি। মার্শাল, আপনি মানে কি বলে বিহাইন্ড দ্য ক্যামেরা আপনি বলতেছিলেন যে আপনার খেলা কভার করছেন, এবং এটা সম্পর্কে যদি কিছু বলতেন। জাস্ট ওইটা সিম্পলি অ্যাক্সিডেন্টাল বলতে পারেন যে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ দিয়েছিলাম। আচ্ছা, তো তাদের মক ট্রায়াল তখন চলছিল, মক ট্রায়ালের সময় তখন সেই সময়টাতেই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2011। তো আমার অ্যাক্রিডিটেশন কার্ড করা ছিল। আচ্ছা, অফিস থেকে বললো যে শ্রীলঙ্কা সেমিফাইনাল কভার করতে কে যাবে। আনফরচুনেটলি ক্যামেরাম্যানের অ্যাক্রিডিটেশন কার্ড ছিল না। তখন আমাকে সিলেক্ট করা হয় যে তুমি রিপোর্টার, কিন্তু তুমি চাইলে যেতে পারো। আচ্ছা, তো এটা একটা ফানি ঘটনা, অ্যাক্সিডেন্টাল ঘটনা, আমি এটা কভার করেছিলাম। আমি আসলে স্পোর্টস রিপোর্টার নাই, স্পোর্টস জ্ঞানও নাই। মানে আমরা তো আপনাকে যে হিসেবে চিনি কিংবা যে পরিচয়টা আপনার সাংবাদিকতার অন্যান্য সেক্টরকে ছাপিয়ে এই দেশের গণমানুষ যে আবু সুফিয়ানকে চেনে, সেই আবু সুফিয়ানের একটা মূল জায়গা হলো গুম খুন নিয়ে দীর্ঘ সময় কাজ করে। হ্যাঁ, তো এইটা তো অত্যন্ত রিস্কি একটা জায়গা। কারণ হলো যে সাধারণত এই ধরনের ব্রুটাল কাজগুলোর সাথে আপনার রাষ্ট্র জড়িত থাকে। তো একটা কথা বলা হয় রাষ্ট্রের হাত অনেক লম্বা হয়। তো সেখানে আপনি রিস্কি কাজটা অনেকদিন থেকে করছেন, এবং আমরা দেখেছি অনেক গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনি প্রকাশ করেছেন, যেগুলো বলা যায় যে গোটা ন্যারেটিভকে ভেঙে দেওয়া, চেঞ্জ করে দেওয়ার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনার সেই জায়গা থেকে আপনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন বা কি চ্যালেঞ্জ ফেস করেছেন, এ সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আপনি বললেন যে এটা চ্যালেঞ্জিং কাজ। প্রকৃতপক্ষে পুরো সাংবাদিকতাই চ্যালেঞ্জিং। আপনি যেই বিটেই কাজ করেন, আপনি যদি স্পোর্টস বিটে কাজ করেন, আপনি যদি কালচারাল বিটে কাজ করেন, পলিটিক্যাল বিটে বা
ইনভেস্টিগেটিভ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার। চ্যালেঞ্জ আপনার নিতে হবে যদি আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, সত্য কথা বলতে চান। আর যদি আপনি গদ বাঁধা বা একদম প্রো গভর্নমেন্ট এই ধরনের যদি আপনি রিপোর্টিং করতে চান, সেই ক্ষেত্রে আপনার আসলে চ্যালেঞ্জ হয় না, প্রেস রিলিজ টাইপের সাংবাদিকতা সেই জিনিসটাই করেন। তো আমি যেই সেক্টরে কাজ করেছি দীর্ঘদিন, অপরাধ বিষয়ক সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, এই 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 বিটের আসলে শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যখন এটা আমি- বলার পিছনে কারণ ছিল যে এইটা স্পেশালি মানে বেশি চ্যালেঞ্জিং, জি, কারণ আপনি ধরেন কালচার বা অন্যান্য যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোর ক্ষেত্রে অনেক সময় টলারেন্স থাকে, আচ্ছা ঠিক আছে একটু ডানে না বামে বলছে তেমন আর কি হবে। কিন্তু অপরাধ বিষয়ক যে জায়গাটা, এটা তো রাষ্ট্রের সাথে একেবারে তাদের শাসন ক্ষমতার সাথে এটা সম্পর্ক অনেক গভীর থাকে। তো অবশ্যই এখানে চ্যালেঞ্জ জি, বেশি অবশ্যই থাকে। চ্যালেঞ্জটা আসলে আপনার কোনো ব্যক্তিগত কোনো এক্সপেরিয়েন্স এই ধরনের মানে চ্যালেঞ্জ ফেস করেছেন এই ধরনের কাজ করতে গিয়ে? একটা ঘটনা আমি বলতে পারি, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা জানতে চাচ্ছেন, যে কলাবাগানের একজন আওয়ামী লীগ নেতা, তার ছোট ভাই তিনি গুম হয়েছিলেন। তার নাম সুজন, এবং তিনি যখন গুম হন তখন র্যাব 2 এর সেকেন্ড ইন কমান্ড 2IC ছিলেন জিয়াউল হাসান, তখন তিনি মেজর ছিলেন। তো এইটা আমি ইনভেস্টিগেট করি এবং আমি প্রমাণ করি যে এই গুমের সাথে জড়িত র্যাব 2 এর লেফটেন্যান্ট কমান্ডার ফরহাদ সহ কয়েকজন। এবং এই নিউজটা তখন আমি তখন বিডি নিউজে ছিলাম, বিডি নিউজে এটা পাবলিশ হয়েছিল যে কোন অফিসার কারা কারা মিলে আওয়ামী লীগ নেতার ছোট ভাই সুজনকে কোথা থেকে পিক করেছিল, এবং আজ অবধি সুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তো সেই সময়টাতে আওয়ামী লীগের আওয়ামী লীগের এক্স্যাক্টলি, আচ্ছা তো সেই নিউজটা করার পর আমি একদম র্যাব 2 এর তরফ থেকে, জিয়াউল হাসানদের তরফ থেকে ট্রিমেন্ডাস প্রেসারে পড়েছিলাম। আমাকে আপনার যে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে ফোন করা হয়, র্যাব 2 থেকে জিয়াউল হাসান তিনি নিজে তখন ফোন করেছিলেন। তিনি তখন এত বড় দানব হন নাই, এখন যে বুচারম বাংলাদেশ তাকে বলা হয়, বাংলাদেশের কসাই হন নাই তখন, তিনি কসাই হওয়ার আসলে প্রক্রিয়া পথে ছিলেন। যাত্রা এটা শুরু করেছেন। বলা যায় যে কসাই হওয়ার প্রথম ধাপটাই ছিল এটা। তো আমার জন্য প্রথম প্রেশারটা আসলে ছিল এটা, কিন্তু সেই প্রেশারটা আমি আলহামদুলিল্লাহ প্রেশারটা আমি নিতে পেরেছিলাম, এবং আমার সেই সময় আমার অফিস থেকেও সাপোর্টটা ছিল, ওইটা আমি ওভারকাম করতে পেরেছিলাম। এরপরে যে জার্নিটা আসলেই কন্ট্রাক্ট ছিল। মানে এখানে একটা জিনিস দেখা যায় যে ওই যে বলে যে মানে দানব যখন সে অন্যের উপরে জুলুম করতে থাকে তখন কখনো কখনো সে হয়তো নিজের হাতও কামড়ে খায়। এক্স্যাক্টলি, মানে যে দেখেন যে দানব এই মানে আওয়ামী লীগ এটা তৈরি করেছে, সে তার নিজের লোকদের উপরে জি, সে ওই জুলুম দমন নিপীড়ন কিন্তু কোনো না করতেন, তারাও শিকার হয়েছে। কোনো সেম সাইড, এটা ছিল সেম সাইড, হ্যাঁ, এটা সেম কোনো স্বার্থের দৃষ্টি কোনো দ্বন্দ্ব ছিল বা কিছু ছিল। রাজনৈতিক ইন্টারনাল দ্বন্দ্ব ছিল, এবং ইন্টারনাল দ্বন্দ্বে তারা র্যাব 2 এই ইন্টারনাল দ্বন্দ্বে সামহাও তারা পার্টিসিপেট করেছিল, আওয়ামী লীগের ইন্টারনাল দ্বন্দ্ব, এবং আজ অবধি সেই সুজনের খোঁজ পাওয়া যায়নি। তাই মানে কোনো ট্রেসই নেই। কোনো ট্রেস নাই। তার ভাই, সুজনের বড় ভাই পরে কাউন্সিলর হয়েছিলেন। এটা এলাকাবাসী বলেন যে তার পরিবারকে শান্ত করার জন্য এটা উপহার ছিল আওয়ামী লীগের তরফ থেকে। আমি শিওর না, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার একটা বই সিয়ান পাবলিকেশন থেকে আমরা রিসেন্টলি পাবলিশ করেছি, থ্যাংক ইউ ফর দ্যাট বুক, মানে ফ্রম দি পিপল অফ বাংলাদেশ। আপনি বাংলাদেশের মানুষের যে দুঃখের যে কষ্টের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কিছু একটা অংশ আপনি সেখানে তুলে ধরেছেন। আপনাকে মানে বইয়ের সামারি যদি আপনি মানে অল্প কথায় অ্যাকচুয়ালি আমাদের শ্রোতাদেরকে বলতে চান যে আসলে বইটা কি নিউজ? এটাকে আসলে আপনি সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি সেটার সাথে তুলনা করতে পারেন। যে শেখ হাসিনার 15 বছরে তিনি তার ক্ষমতাকে পোক্ত করার জন্য তার সবচেয়ে বড় অস্ত্র ছিল গুম, এবং এই গুমের প্রাইম টার্গেট ছিল ইসলামপন্থী জনগণ, যারা ইসলামকে ভালোবাসে, ইসলামের কথা বলতো। এছাড়াও তিনি বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, এবং ইভেন যারা তার রেজিমের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে গুম করা হতো। এখানে আমার একটা ইন্টারেস্টিং ইনপুট আছে, যদি আপনাকে আমি রিসেন্টলি ওই যে গুম কমিশনের যে রিপোর্টটা কিংবা ভিডিও
যেটা ওটা দেখছিলাম, ওখানে আপনার আহ, তারা একটা ডেটা পাবলিশ করেছে যে বিএনপি 37%, আপনার জামাত 31%, শিবির 31%, জামাত 25%, এরকম টাইপের একটা রিপোর্ট পাবলিশ করছে। অ্যাজ ফার আই কেম টু নো, বা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা বিভিন্ন মানে অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, এবং আমাদের একটা মানে সংগঠন আছে যে ভয়েস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ওখানে অনেক মানুষের ডেটা আছে। এই সব ডেটার ভিত্তিতে আমি যেটা দেখেছি সেটা হলো রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা জুলুমের শিকার হয়েছে, জি এটা সত্য, অনেকাংশে হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু গুমের শিকার কিন্তু বেশি হয়েছিল সাধারণ ইসলামপন্থী মানুষ, জি যাদের অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। জি বিএনপি জামাত ওনাদের থেকে গুমের শিকার হয়েছেন হাতে গোনা অল্প সংখ্যক, যেটা আমার ধারণা মতে হয়তো মানে 10% হতে পারে টোটাল গুমের সংখ্যার। ম্যাক্স যদি টেনে টুনে নেওয়া যায় হয়তো 15 to 20% হতেও পারে, নাও হতে পারে আমার ধারণা মতে। কিন্তু ওনারা এরকম একটা আহ, বর্ণনা ওখানে দিলেন। আমার কাছে আহ, এই জিনিসটা মনে হয়েছে যে এটা কেন হলো, মানে আসলে আপনি এর ব্যাপারে কি মনে করেন? তারা একটা প্রেস কনফারেন্স করেছিলেন, যে প্রেস কনফারেন্সে তারা বলেছিলেন যে তারা গুমের শিকার এতজন ব্যক্তির তথ্য পেয়েছেন। তো আমি নিজেও কয়েকশো ব্যক্তিকে জানি যারা গুম কমিশনে জানি নাই, ইভেন অনেক দরিদ্র এবং কম শিক্ষিত লোককে জানি যারা জানে না যে গুম কমিশনে কিভাবে যেতে হয়। আমার সাথে অনেকেরই কথা হয়েছে। তো এখানে মূলত যেটা আমার কাছে মনে হয় যে তারা অকাট্য প্রমাণ পেয়েছেন, যেটা গুমের সাথে জড়িত বা গুম ভিকটিম, সেই অকাট্য প্রমাণকে কেন্দ্র করেই হয়তো তারা এই ভাই এখানে তো একটা ব্যাপার আছে যে দেখেন, গুম এমনই একটা কাজ, মানে হলো এটা একটা আন্ডারওয়ার্ল্ড, এটা একটা ডার্ক ওয়ার্ল্ড, এটা একটা ডার্ক ডকট্রিন। সবার ক্ষেত্রে অকাট্য প্রমাণ থাকে না। এটা একটা ডার্ক ডকট্রিন, অ্যাজ ইউ নেমড ইউর বুক, এটা একটা ডার্ক ডকট্রিন। গুম করার সময় আমার নিজের এক্সপেরিয়েন্স আছে, আমাকে গুম করা হয়েছিল এবং লম্বা সময় আমি গুম ছিলাম, 10 মাস। এই যে যেসব গল্প লোকেরা বলে ব্লাইন্ড ফোল্ডেড, হ্যান্ডকাফড অন ব্যাক, ঠিক আছে, এগুলো তো আমি নিজে কাটিয়ে এসেছি। তো আমাকে এই গুমের সময় রাস্তা থেকে যেভাবে আমাকে তুলে নেওয়া হয় এবং যেভাবে আমাকে রাতে আধারে কোনো এক জায়গাতে ফেলে যাওয়া হয়, এটার তো কোনো এভিডেন্স, ধরেন 2017-16 ঘটনা, 2025-এ এসে আমরা এই সম্পর্কে কথাবার্তা বলছি, এটা তো কোনো এভিডেন্স নাই। তো যদি বলা হয় গুমের এভিডেন্স দেন, তাহলে দুইটা জিনিস, একটা হলো যে আপনি চাচ্ছেন যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ কে নিয়েছিল, কে ইয়ে করেছিল, এটা তো আসলে ম্যাক্সিমাম এভিডেন্স তো আসলে ডিস্ট্রয় করা হ্যাঁ, হয়েছে। এখানে তো এটা তো তারা ওইভাবেই করতো যেন কোনো এভিডেন্স না থাকে। অনেক জায়গাতে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে এবং তারা লক্ষ্য করতো কিভাবে করলে যেন এটা না হয়। সো ধরেন এটা বোঝা যায় যে যেখানে এভিডেন্স থাকছে, এটা কিন্তু ভুলে কোনো কারণে তারা হয়তো ওইটা বুঝতে পারে নাই, তখনই কেবল এভিডেন্স থাকছে। আদার দেন দ্যাট, উইটনেস কিন্তু একটা বড় এভিডেন্স। আর আমার ফ্যামিলি থেকে আপনার গুম যখন হয়েছে তখন জিডি করতে যাওয়া হচ্ছে, জিডি নেয় নাই। অনেকের ক্ষেত্রেই তাই ঘটেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু ওনারাও বলেছে যে তারা থানায় গেছে, জিডি নেয় নাই। এখন তাহলে আপনি এভিডেন্স কি দিবেন? এক্ষেত্রে এভিডেন্স হিসেবে তাদের যে মানুষের উইটনেস, পরিবারের সাক্ষী, অফিস কলিগ, কর্মকর্তার অফিস কলিগদের সাক্ষী, বন্ধুদের সাক্ষী, এটা তো একটা উইটনেস যে হ্যাঁ এই মানুষটা এতদিন গুম ছিল, উই নো ইট। সো এইখানে গুম কমিশনের ব্যাপারটা আমার কাছে অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তারা যে প্রক্রিয়ায় জিনিসটা অ্যাকচুয়ালি চাচ্ছে, আমার মনে হয় তাদের বিষয়টা আরো সিম্পলিফাইড করা উচিত, যে যেন মানুষ সত্যিকারে গুমের যারা ভিকটিম তারা যেন সত্যিকারে বিচারটা পায়, সাধারণ মানুষ, গরিব মানুষ। সাধারণত যারা খুব বেশি আলোচনায় ছিলেন তাদেরকেই কিন্তু হাইলাইট করা হচ্ছে, তাদেরকে আনা হয়েছে। কিন্তু যারা একদম তৃণমূল গুমের শিকার হয়েছেন, তারা অনেক গুমের শিকার যাদেরকে আমি চিনি, তারা গ্রামে থাকে, তারা ঢাকায় আসার সামর্থ্য নাই, অর্থনৈতিক সামর্থ্য নাই, তারা গুম কমিশন পর্যন্ত তারা আসেই নেই, তারা জানেও না কিভাবে গুম কমিশনে রিপোর্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে শত শত লোক কিন্তু বাদ পড়েছে। ওভারঅল গুম কমিশনের এই কাজটা, এটাকে আমি ইতিবাচক দৃষ্টিতেই দেখি। ডেফিনেটলি না, সেটা তো অবশ্যই আমরা দেখি, কিন্তু কাজটা যেন মানে
জাস্টিফাইড বিষয়টা যাতে ওই আমি আমার যে বনি ইসরায়েলের যে রেফারেন্সটা আমি দেই, যে বড় লোকদের জন্য একটা আইন ছিল, গরিবের জন্য একটা আইন ছিল। বিষয়টা এই যে ডকুমেন্টারি দেখলাম, যে বড় বড় মানুষ যারা সেলিব্রিটি, রাজনৈতিক দলের বড় নেতা বা রাজনৈতিক দলের বড় নেতার বড় পুত্র, তাদেরকে যেভাবে হাইট করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। জি, হাইলাইট করা হয়েছে, কিন্তু তৃণমূল যারা গুম হয়েছিল তাদেরকে কিন্তু সেভাবে আনা হয় নাই। আচ্ছা, একটা জিনিস আপনার কাছে যেটা আপনি আগে বলেছেন, যে অধিকাংশ, যেটা আমিও বিশ্বাস করি এবং আমার ইচ্ছা আছে আমি এটা গুম কমিশনকে একটা চ্যালেঞ্জটা দিব, ঠিক আছে, সেটা হলো অধিকাংশ মানুষ যারা গুম হয়েছে তারা অ্যাকচুয়ালি অরাজনৈতিক সাধারণ প্র্যাকটিসিং মুসলমান, জি, অবশ্যই এবং তাই। তারা গুম হয়েছে মূলত ধার্মিকতার কারণে, জি। ধর্মচর্চার কারণে। জি, এখানে একটা বিষয়, সেটা হলো যে সরকার সরকার চেয়েছে ক্ষমতায় থাকতে, জি, ঠিক আছে, ক্ষমতায় থাকতে। তো তারা কিন্তু তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ছিল না। ক্ষমতার প্রতিদ্বন্দ্বী তো তাদের বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দল, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কিন্তু ওই শ্রেণীকে তারা এত বেশি গুম করলো কেন, সেটা ব্যাপারে ওই আপনার- শ্রেণী ছিল আসলে ইজি টার্গেট, যার কোনো ভয়েস ছিল না। কিন্তু ওই শ্রেণীর যে ইসলামের প্রতি যে তাদের আনুগত্য, ইসলাম চর্চা, সেটাকে তারা খুব সুন্দর কয়েন করতে পেরেছিল। আমেরিকার যে ওয়ার অন টেরর প্রজেক্ট, এই প্রজেক্টটা দেখানোর জন্য তারা ছিল খুব মোক্ষম সহজ টার্গেট। শেখ হাসিনা তাদের টার্গেট ছিল তাদের আইন প্রকারী সংস্থার, যে ধরতে হবে তাদেরকে, তথাকথিত জঙ্গি বানাতে হবে। এখানে গণমাধ্যমের একটা নেতিবাচক ভূমিকা ছিল, গণমাধ্যমের মাধ্যমে তাদের উপস্থাপন করা হবে, অর্থাৎ ন্যারেটিভটা তো গণমাধ্যম নির্মাণ করেছে। এক্স্যাক্টলি, যে শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে তার একটা ইয়া ছিল যে বাংলাদেশ জঙ্গিদের একটা অভয়ারণ্য, এবং আমি এই তাদেরকে জঙ্গিদের অভয়ারণ্য নিয়ন্ত্রণ দমন করার জন্য করছি। আমি একমাত্র কেপেবল। হ্যাঁ, সেটা তিনি দেখেছিলেন, এবং এইটার সহজ টার্গেট ছিল দরিদ্র মানুষ যার কোনো ভয়েস নাই, যে থানায় যাবে, থানা তার জিডি নিবে না, থানা তাকে উল্টো ধমক দিবে, উল্টো তার পরিবারকে হ্যারাস করবে। কিন্তু বড় লোকের ক্ষেত্রে সেটা তো হয় নাই, যার জন্য সেই সময় ইজি টার্গেট হিসেবে এই দরিদ্র শ্রেণীগুলোকে নেওয়া হয়। মানে ম্যাক্সিমাম সাধারণ মানুষ ছিল। মানে ম্যাক্সিমাম আমার এখানে আমি মনে হয় যে আমি Maximum. ব্যাপারটাকে দরিদ্র হিসাবে সামারাই করতে আমি পুরোপুরি এগ্রি করি না। দরিদ্র মানুষের সংখ্যাও আছে অনেক। এটাও একটা বড় সংখ্যা। মানে হলো যে এখানে অরাজনৈতিক, যাদের রাজনৈতিক ভয়েস নাই, জি, এইটা একটা বড় সংখ্যক। কারণ আমি অনেক ধনী মানুষকেও মানে গুম হওয়ার জি, ইয়ে আছে আমার কাছে, অনেক যারা শত শত কোটি টাকার মালিক, এরকম পরিবারের অনেক ছেলেদের গুম হওয়ার ঘটনা আছে। যে এখানে একটা জায়গাটাতে ইন্টারেস্টিং টার্গেট ছিল যে আমি অনেক তরুণের সাথে কথা বলেছি, 16 বছর, 17 বছর, 18 বছর, তাদেরকে টার্গেট করা হতো। তারা ফজরের সময় নামাজ পড়তে যায় হ্যাঁ, আপনার গুলশান, বনানী, বাড়িধারা এলাকায়। তো এই তাদের এমন একটা ইয়া ছিল যে ফজরের সময় তরুণরা কেন নামাজ পড়তে যাবে, আচ্ছা, ধনীর শ্রেণীরা কেন নামাজ পড়তে যাবে, তার মানে হলো এটা 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 একটা অস্বাভাবিক, তাদের কাছে মনে ছিল এটা একটা অস্বাভাবিক আচরণ। তাদের দৃষ্টি, নামাজ, তাদের দৃষ্টিতে নামাজের পরিবর্তন মানে কিছু করার নামাজটাকে তারা একটা মাপকাঠি ছিল, যে যে একটা মাপকাঠি ফজরের ছিল। নামাজ, ইয়াং ছেলে, ধনীর ছেলে ফজরের নামাজ মসজিদে গিয়ে মসজিদে পড়ছে, গিয়ে পড়বে, সুতরাং সে হলো জঙ্গি। জঙ্গি, এটা জঙ্গি। এবং মজার ব্যাপার, এটা কিন্তু আপনার যে জালিমের যে আচরণটা, এটা কিন্তু নতুন না। আপনি যদি আসহাবে কাহাফের ঘটনাগুলো আমরা যে পড়ি, যে আসহাবে কাহাফের যে তরুণরা, এই তরুণরা কিন্তু সেই সমাজের ধনী পরিবারের ছেলে ছিল, হুম, অভিজাত পরিবারের ছেলে ছিল, এবং হ্যাঁ। তারা সেই সময়ের জালিম শাসকের রোশানলে পড়েছিল একত্ববাদের কারণে। হুম, আমরা মক্কা জীবনে দেখি যে মুসাব বিন উমায়ের, তিনি ছিলেন ধনী পরিবারের ছেলে, এবং তিনি যখন ইসলামে প্রবেশ করেন, তিনি তখনকার জালিম শ্রেণীর রোশানলে পড়েন। এবং একই ধরনের আচরণ শেখ হাসিনার মতো শাসকদের ক্ষেত্রে দেখি, যে তারা সমাজের বিত্তবান শ্রেণীর তরুণরা যখন ধর্মের প্রতি ঝুঁকে, তখন তারা এটাকে তাদেরকে জঙ্গিবাদ ভীত হিসেবে, সন্ত্রস্ত করার জন্য। ভীত সন্ত্রস্ত পুরো কমিউনিটিকে। এবং শেখ হাসিনা কিন্তু একবার তার ভাষণে বলেছিলেন যে আমি বুঝতে পারি না যে ইংরেজি মিডিয়ামের ছেলেরা কেন জঙ্গিবাদে জড়ায়। মানে হলো ইংরেজি মিডিয়ামের ছেলেরা কেন ইসলামের দিকে আসে। এক্স্যাক্টলি, মানে মূলত জঙ্গিবাদ বলতে সে তার ইসলামটাকে বোঝায়, যে ইসলামটাকে, যে জঙ্গিবাদ মানে ইসলামের সাথে জঙ্গিবাদটাকে তারা, যে টেরোরিজমটাকে, মানে হলো আপনি ইসলামের একটা দিকে mix up আসাটাকেই সে জঙ্গিবাদ হিসেবে, terrorism। ওয়ার অন টেররের বয়ান মূলত। এখন টেরোরিজমের যদি কথা বলেন, শেখ হাসিনার চেয়ে বড় টেরোরিস্ট কে ছিল? হুম, শেখ হাসিনা এবং তার দলের
সবচেয়ে বড় টেরোরিস্ট আর কে ছিল গত কে ছিল? 15 বছরে? হ্যাঁ। টেরোরিস্ট বলতে যদি বলতে চান, সেই নাম্বার 1 টেরোরিস্ট। কিন্তু তারা মূলত ইসলামকে, ইসলাম তাদের জন্য টার্গেট ছিল, ইজি টার্গেট ছিল ইসলাম। আচ্ছা এইখানে কি ব্যাপারটা এরকম ছিল যে মূলত তারা রাজনৈতিক অপোনেন্ট কে ভীত সন্ত্রস্ত করে তাদেরকে দমন করতে চাওয়া, জি যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণ করার জন্য তারা এমন এক শ্রেণীকে টার্গেট করেছে যাদেরকে টার্গেট করে তারা তাদের মূল যে প্রভু আমেরিকা, জি তাদের যে ওয়ার অন টেরর, তাদের বয়ানের সাথে এটা মিলে, জি অবশ্যই তাই। তাদের বয়ানের সাথে এটা মিলবে ইসলামকে দমন করা। এবং তারা এই শ্রেণীকে যদি সমাজে টার্গেট করে তাহলে রাজনৈতিকভাবে তারা মানে সমস্যার মুখোমুখি কম হবে তুলনামূলক, এবং ভীতির যে পরিবেশ, ভয়ের যে পরিবেশ সৃষ্টি করা, এটা সাকসেসফুলি করতে পারবে। অবশ্যই তাই। অর্থাৎ এমন একজন মানুষকে আমি মারবো, 10 জন মানুষ সামনে আছে, 10 জন মানুষের ভিতরে 9 জনকে আমি ভীত সন্ত্রস্ত করতে চাই। জি এখন এর ভিতরে আমি কাকে সিলেক্ট করব, যাকে মারলে আমি কোনো রিপার্কেশনের মুখোমুখি হব না, কিন্তু বাকি 9 জন ভীত সন্ত্রস্ত হবে। জি এবং এটার জন্য ইজি টার্গেট ছিল এদেশের ধার্মিক লোকেরা, যাদের কোনো রাজনৈতিক ভয়েস নাই। জি অবশ্যই তাই। এটা আমরা যদি সামারি করি, এইভাবেই তারা এই জি। টার্গেটটা করেছিল। যে ধরেন তরুণ যারা একটু আগে যেটা বললাম যে ফজরের সময় নামাজ পড়তে যায়, তাদেরকে যখন আপনার জঙ্গি হিসেবে ধরা হয়, গুম করা হয়, ইভেন তাদেরকে ক্রস ফায়ারে মারা হয়, এরপরে আপনার যে সমাজের বিত্তবান শ্রেণী যাতে ভয়ে থাকে, যে তাদের সন্তানরা যাতে ধর্মকর্মে যাতে মন কম দেয়, ইভেন হুম। পলিটিক্যাল পার্টি বিএনপি বা জামাত ইসলামের যে কর্মীরা, তারাও তাদেরকে একটা মেসেজ দেয় হুম। যে আমার কথা যদি না শোনো, আমার রেজিমের বিরুদ্ধে কথা বললে তোমাদের সবারই একই পরিণত হবে। হুম। ইভেন বিএনপি জামাতের প্রতি তো প্রচুর জুলুম করেছে শেখ হ্যাঁ, হাসিনা। আমি কিন্তু জুলুম নিয়ে কিন্তু আমি কোনো দ্বিমত পোষণ করিনি। জি, আমি করেছি একটা স্পেসিফিক Exactly. কাজের ব্যাপারে, জি, সে তারা জুলুমের শিকার হয়েছে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। স্পেসিফিক গুম জি। এটা বেশি হয়েছে হলো অরাজনৈতিক সাধারণ- ইসলামপন্থী সাধারণ মুসলমানরা, ঠিক। তরুণরা একদম। বিশেষ করে। জি, আচ্ছা আচ্ছা, এখানে আপনার এই বইটা নিয়ে যদি আমি বলি, আপনার কোন জিনিস অ্যাকচুয়ালি আপনার মনস্তাত্ত্বিক ভাবে আপনার ভেতরে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে যে এটা নিয়ে কাজ করা উচিত? এটা কিন্তু হঠাৎ করে আমার কাজে না, আমার এই কাজের এরিয়া তো দীর্ঘ 1.5 দশকের হ্যাঁ, বেশি সময় ধরে এই ইয়াতে কাজ করছে। স্পেশালি শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ইভেন ডিজিএফআই বা পুলিশ যেভাবে সাধারণ মানুষকে ধরে ক্রস ফায়ার করা শুরু করে, গুম করা শুরু করে, নানা ধরনের নিপীড়ন করা শুরু করে, আমার এই কাজগুলো কিন্তু তখন থেকে, কিন্তু সব কাজ কিন্তু আমি পাবলিশ করতে পারি নাই। আচ্ছা, শেখ মানে হাসিনা তখন থেকে এগুলো জি, collect করেছে। কাজগুলো আগে থেকেই, হুম। ম্যাক্সিমাম কাজ আগে থেকেই, ওই কাজগুলোর পরিমার্জিত রূপগুলো কিন্তু এইটা, যেটা শেখ আচ্ছা। হাসিনার পতনের পরে পরিমার্জিত যোজন বিয়োজন করা, হুম, এবং তারপরে এই 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 যে ডার্ক ডক্ট্রিনের যে কাজটা, এটা মূলত অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদনের কম্পাইলেশন, এবং এখানে এই নিউজগুলো করার আগের কিছু ঘটনা, এই নিউজগুলো করার ক্ষেত্রে আমার প্রতিবন্ধকতা এবং নিউজগুলো করার পরের প্রতিক্রিয়া, এগুলো নিয়ে আসলে এই বইটা, এই রিপোর্টগুলো আমার দেশ পত্রিকায় প্রকাশ হয়েছে। আচ্ছা, আপনি তো এখানে অনেক লোকের সাথে কথা বলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, দেখা করেছেন, যারা নিজেরা গুমের ভিকটিম ছিল অথবা তার পরিবারের কেউ গুমের ভিকটিম ছিল। এখানে আপনার এমন কোনো ঘটনা মনে পড়ে কিনা কারোর সাথে কথা বলার সময়, বা কোনো ঘটনা যেটা আপনার মানে মাথায় গেঁথে আছে, বা কোনো ভয়ঙ্কর নির্মম এরকম কোনো কিছু? এরকম অনেক ঘটনা। আপনার একটা শিশু তার বাবা মাকে তুলে নেওয়ার পরে ওই শিশুকে ডিবিতে রাখা হয়েছিল, 5-5.5 এরকম বয়স, এবং ডিবিতে তার বাবাকে কয়েক মাস ছিল, আর তার মা অটক ছিল। তো এই বাচ্চাটা একদিন টয়লেটে যাওয়ার সময় দেখে যে তার বাবাকে টয়লেটের সামনে বাধা অবস্থায়, সে সেই দিনই দেখে যে তার বাবা ওইখানে, সে জানতো না, শিশুটা জানতো না। তো সে অনেক কান্নাকাটি করে তার বাবার কোলে ওঠার জন্য, কিন্তু সাথে পুলিশ ছিল, পুলিশরা বাধা দেয়, তারা বলে যে বড় স্যারদের নিষেধ। ওই শিশুটা আসার পরে অনেক কান্নাকাটি করে, এবং তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পুলিশের কর্মকর্তারা
উচ্চ পদের বা নিচু পদের কেউ কন্ট্রোল করতে পারছিল না, তার মাও কন্ট্রোল করতে পারছিল না। পরে এই ডিবি অফিসে তারা সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাটা তার বাবার কাছে যেতে পারবে। হুম। দীর্ঘ কয়েক মাস তো সে সকালবেলায় যখন বের হতো তার বাবার কোলে বসে থাকতো, হুম। এবং সন্ধ্যার দিকে বা এর মাঝামাঝি সময় সে আবার ব্যাক করতো। তো এই শিশুটা তখন ছোট ছিল, ছোট থাকলে তার পুরো ঘটনা তার মনে আছে। হুম। তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এরকম একাধিক ঘটনা ডিবি অফিসে ঘটেছে। মানে আপনি ভাবতে পারেন যে এই ছেলেটা কি ট্রমা নিয়ে বড় হবে। আমি আমার পার্সোনাল ইয়ে বলি। আমি তো আপনার প্রথমবার যখন আমাকে নিয়ে যাওয়া হয় 2012-তে, এরপরে হলো 2016-তে, এরপরে যখন আবার আমাকে নেওয়ার জন্য মানে ইয়ে করা হয়, সামহাও এটা আমি অ্যাকচুয়ালি কাইন্ড অফ আল্লাহ মনের ভিতরে জাগিয়ে দিয়েছেন, আমি বুঝতে পেরেছিলাম। এবং তারা আমার অফিস মানে ওই ভান ধরে মানে কভারে গিয়ে কথাবার্তা বলে, তো আমি 1 বছর আপনার হাইড অ্যান্ড সিকের মতন খেলতে হয়েছে আর কি। তো ওরা আমার বাসার সামনে একটা টিকটিকি বসায় রাখছিল, মানে অ্যাপয়েন্ট করছিল, সে বাসার সামনে একটা সেলুন ইয়ে করতো। তো ওইটাকেই তারা তাদের মানে সোর্স হিসেবে অ্যাপয়েন্ট করছে। সো এটা না আমাকে কেউ বলে দেয় নাই, ইন্টারেস্টিং। এটা আমার মনের ভিতর থেকে যাচ্ছে, এখানে শত শত মানুষ, আশেপাশে কত মানুষ, কিন্তু আমার মনে হয়েছে যে এটা টিকটিকি। আমি জানি না এটার সূত্র কি, এটা একমাত্র সূত্র আল্লাহর তরফ থেকে এটা মনে জাগিয়ে দেওয়া। তো ওই সময় তো আসলে এই যে লুকিয়ে বাসায় আসতাম আবার যেতাম, আমার বাচ্চাদের ভেতরে মানে আমি যখন বাসায় থাকতাম তখন কলিং বেল যদি কেউ দিত ওরা সব সময় আতঙ্কিত হয়ে যেত। এই যে আমার বাচ্চাদের ক্ষেত্রেও যে ট্রমার মধ্য দিয়ে তারা গিয়েছে, এটা তো আসলে একটা মানে এটা তো কোনো কি বলেন, এটা তো কোনো ভাষায় প্রকাশ করার মতো না আসলে। এটাকে তো আপনি রিকভারি করতে পারবেন না। এটা যে পরিবারের উপর যায়, যে পরিবারের উপর গিয়েছিল তারাই বলতে পারবে যে মানে আপনি ভাবেন যে আমি যে 10 মাস গুম ছিলাম, নো ওয়ান নিউ ওয়ার আই অ্যাম, নো ওয়ান নিউ ওয়েদার আই ওয়াজ অ্যালাইভ অর ডেড। ঠিক আছে, মানে আমি 10 মাস পর ওই দিন প্রথম রমজান ছিল, আমি বাসায় এসে কলিং বেল দিয়েছি, বাসায় এরপর তারা জানতে পারছে যে আই এম অ্যালাইভ। তাদের গাট ফিলিং ছিল যে তাদের কাছে মনে হচ্ছিল যে আমি ব্যাক করব। এটা কিন্তু পরিবার কিন্তু সবসময় মনে করে, মানে পরিবার ওইটা মনে করে হলো সে হতাশ হতে চায় না, কিংবা তার একটা ভালো ইয়ে থেকে আপনি এখনো গিয়ে আপনি আশায় বাঁচে যাদের অনেক গুম, যারা এখনো ফেরে নেই, তাদের পরিবার গিয়ে দেখেন তারা হয়তো আশা করে যে হয়তো বা কখনো তার বাবা আসবে, তার ছেলে আসবে। এটা আসলে সাচে মানে মানুষ মানে হত্যা করা বা অন্য সব কিছুর চেয়ে এটা অনেক ডেঞ্জারাস ক্রাইম। আল্লাহ তাআলা তো হাসিনাকে হটালেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। আপনার কি মনে কোনো আশঙ্কা হয় যে হাসিনার পিছনে যারা ছিল বা যারা ওয়ার অ্যান্ড টেররের মূল প্রযোজক, তারা তো এখনো দুনিয়াতে বহাল তবিয়তে আছে, এখানকার লোকেরা তো তারা তাদের স্থানীয় এজেন্ট বা স্থানীয় আপনার তাদের দোসর। তো আপনার কি মনে কোনো আশঙ্কা হয় যে তা এখানে আবার এমন কোনো নতুন দোসর আসতে পারে যারা একই রকম কাজকর্ম করবে বা করা সম্ভব? প্রথম বিষয় যে হাসিনার মতো যদি এত জুলুম কোনো শাসক করার চেষ্টা করে, তার পরিণতিও হাসিনার চেয়ে আরো খারাপ হবে। এটা মাথায় রাখতে হবে যে হাসিনা সর্বোচ্চ 15 বছর ছিল, সে 15,000-এর বেশি লোককে হত্যা করেছে বা লাখ লোককে হত্যা করেছে, ফিগার যাই হোক, ফিগার জানি না, এবং অনেক লোককে গুম করেছে, এবং তার পালানোর জায়গা আছে হাসিনা এবং তার লোকদের ইন্ডিয়া। কিন্তু হাসিনা পন্থী বা অন্য পন্থীরা যদি হাসিনার মতো জুলুম করে, তারা কোথায় পালাবে? তাদের তো বঙ্গোপসাগরে যেতে হবে 15 বছর পরে, তারা সর্বোচ্চ 15 বছর জুলুম করবে। তো আপনি যদি আশঙ্কার কথা বলেন, যে প্রথম বিষয়টা হচ্ছে যে তার শেখ হাসিনার মতো এত বড় জালিম আমরা প্রত্যাশা করি না। আমি সবসময় আশাবাদী মানুষ, আমি মনে করি যে তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে
ইতিহাস থেকে শিক্ষা নেবে তারা, এবং তারা এত বড় জুলুম করবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণ এই জুলুমটা যদি আবারও কেউ জালিম হয়ে ওঠে, সেটা বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। আপনার কি মনে হয় যে আহ, একটা অবস্থা থেকে মানুষ যখন আরেকটা অবস্থায় যায় তো তার একটা চরিত্রগত একটা পরিবর্তন ঘটে? মানে হাসিনার সময় যে একটা জুজু, যে একটা ভয়ের ভিতরে মানুষ ছিল, যেখান থেকে 5ই আগস্টে মানুষ বেরিয়ে এসছে, আপনার কি মনে হয় যে ওই ধরনের জগদ্দল পাথর চেপে বসা আবার সম্ভব? মানুষের রিয়াকশন মানে আগে যেরকম হতো, মানে একটা সময় লেগেছে, এখন মানুষ ওটাকে সহজে মেনে নেবে না এবং শুরুতেই ধরে বসবে, এবং এটা কি মনে হয়? আমি একটু আগে যেটা বললাম যে হাসিনার মতো জালিম আর আসবে না, আর যদি আসেও এই দেশের মানুষ আগের মতো আগে যেভাবে ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো, সেই যে ওই ভয়টা কেটে গেছে, কিন্তু জনগণের মানে মানুষ জীবন দিতে যেটা হয় রেজিস্ট্যান্স করার মতো সাহস হয়েছে, এবং মানুষ জানে যে এখন যদি কেউ অপকর্ম করে আমরা বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। ওই ভয় ভীতি, ওই যে মানে ওই ভয় থেকে বেরিয়ে এসছে জাতি, ভয় থেকে বেরিয়ে এসছে। আল্লাহ এটাকে। আচ্ছা, মানে একটা জিনিস সেটা হলো যে আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো, মানে এটা কিভাবে সম্ভব যে এই লোকগুলো তো আমাদের দেশের, এবং তারাও কারো না কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, এবং এই সমাজের হয়তো মানে খুব সাধারণ পরিবার থেকেই এরা উঠে আসা, এবং এরা একটা নিয়মতান্ত্রিক বাহিনীর সদস্য। ব্যাপারটা এমন নয় যে খুব স্পেশালি তাদেরকে আলাদাভাবে রিক্রুট করে আনা হয়েছে এই পারপাস, এরকম তো না। তারা তো আমাদের নিয়মতান্ত্রিক বাহিনীর সদস্য, সেখান থেকেই তো তাদেরকে আপনার বিভিন্ন সংস্থায় নেওয়া হয়। মানে আপনি যদি ধরেন ডিজিএফআইতে কারা আসে, যারা আর্মিতে রিক্রুটেড, তারাই তো সেখান থেকে এখানে আসে, কিংবা অন্য অন্য গোয়েন্দা সংস্থায়, পুলিশের যে গোয়েন্দা সংস্থা সেখানে পুলিশ থেকে যায় অন্য অন্য বাহিনীগুলোতে। তো এরকম নিয়মতান্ত্রিক বাহিনীর মধ্য থেকে আপনার এই ধরনের একটা আন্ডারওয়ার্ল্ড, এরকম একটা ভয়ঙ্কর একটা চক্র কিভাবে গড়ে উঠলো? এটা তো বিচ্ছিন্ন কোনো বিষয় না আসলে। পুরো যে প্রক্রিয়াটা সিস্টেমেটিক ওয়েতে শেখ হাসিনাই ক্রিয়েট করেছিলেন। শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রেসক্রিপশনে তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য, তাদের পারপাসগুলো সার্ভ করার জন্য যে নেটওয়ার্ক সৃষ্টি করেছিলেন, সেই নেটওয়ার্কেরই অংশ ছিল এই বুদ্ধিভিত্তিকভাবে অসৎ, অর্থনৈতিকভাবে অসৎ এই কর্মকর্তারা। এবং যদি আপনি বলেন যে এদের সংখ্যা কেমন, এদের সংখ্যা কিন্তু বেশি না। আমি বিশ্বাস করি যে সেনাবাহিনীর বেশিরভাগ মানুষ দেশপ্রেমী এবং বেশিরভাগ মানুষ ভালো, ভদ্র, মার্জিত, সৎ। এর মধ্যে গুটি কয়েক লোক যারা এই নেটওয়ার্ক সৃষ্টি করেছিল, ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল, এবং এই পুরো অপকর্মটা শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত হয়েছিল। মূলত শেখ হাসিনার ক্ষমতা এইখানে এই জায়গাটাতে কি আসলে এমন কোনো মেকানিজম সম্ভব না? এই যে আপনি বলছেন যে অধিকাংশ মানুষ তো আসলে ভালো, অধিকাংশ মানুষ সৎ, তো গুটি কয়েক মানুষ এই ধরনের কাজ করে, তো এখানে এরকম কোনো মেকানিজমকে ডেভেলপ করা সম্ভব না যে গুটি কয়েক মানুষের মধ্যে, গুটি কয়েক মানুষের পক্ষে এটা করা সম্ভব হবে না? যে এটা অবশ্যই, যে মেকানিজম বলতে যে সেনাবাহিনীর শীর্ষ যারা রয়েছেন তাদের এখনই চিন্তা করতে হবে যে ভবিষ্যতে যাতে তারা রাজনীতির গুটি হিসেবে ব্যবহৃত না হন। শেখ হাসিনা যেভাবে পুরো বাহিনীকে কলঙ্কিত করেছেন, এখানে হ্যাঁ এক্স্যাক্টলি যেটা আপনি বলেছেন, এটা মনে হয় যে যারা পলিটিশিয়ানরা আসবে যাবে, তারা দল পরিবর্তন হয়, আসবে যাবে, কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো তো রাষ্ট্রের। তো রাষ্ট্রীয় বাহিনীগুলোকে যদি আপনার রাজনৈতিক প্রভাব মুক্ত করা যায়, স্বাধীন করা যায়, যে তারা তাদের বাহিনীর যে নিজস্ব নিয়ম কানুন সেই অনুযায়ী তারা সার্ভ করবে, এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো কিছু তারা করবে না, সেরকম মানে সিস্টেমটা যদি সেইভাবে ডেভেলপ করা যায় যে কোন হুকুম সে আসলে মানতে বাধ্য, কোন হুকুম সে মানতে বাধ্য না, এবং সে যদি তাদের অন্যায় হুকুম রিজেক্ট করে তাহলে সে তার উপরে কোনো অন্যায় জুলুম করতে পারবে না। ধরেন আপনি ডিবি হেড, রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা, এই বিষয়গুলো তারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হলেই হয়। এবং যদি কোনো সরকার তাদেরকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, সেখানে তাদের ফান্ডস
একটা ভূমিকা থাকতে হবে, যে আমরা তো কিন্তু ওই রাজনীতি করি না। আপনি যে আগে যে কথাটা বলেছেন ওইখানে এসে যে অসৎ, লোভী এবং মানে অসৎ, লোভী এবং খারাপ মানুষ যারা, এইগুলোই মূলত এই কাজটা করে। এই দিক থেকে আসলে রিক্রুটমেন্ট একটা বড় বিষয়। রিক্রুটমেন্টের সময় মানুষের আসলে ব্যাকগ্রাউন্ড, মানসিকতা এবং এগুলোকে সেনাবাহিনীর রিক্রুটমেন্ট ফেয়ার এনাফ, সেনাবাহিনীর রিক্রুটমেন্ট নিয়ে কোনো আসলে প্রশ্ন নাই। মূলত এই রিক্রুটমেন্টের পরে একটা স্টেজে গিয়ে, যেটা শেখ হাসিনার আমলে দেখেছি, যে সেখান থেকে শেখ হাসিনা তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গুটি কয়েক মানে জি। চুজ অ্যান্ড পিক। গুটি কয়েক বুদ্ধিভিত্তিক ভাবে অসৎ, ফাইন্যান্সিয়ালি অসৎ, লোভী, নির্মম, নিষ্ঠুর লোকদেরকে পিক করেছিলেন। তার মানে এই না সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী করার। বাংলাদেশের Exactly. সেনাবাহিনী অত্যন্ত চৌকস, সেনাবাহিনীর ম্যাক্সিমাম সদস্য ভদ্র, মার্জিত, সুশিক্ষিত। তো এই যে বুচারফ কসাই, জিয়াউল আহসানদের মতো 20 জন, 30 জন, 40 জনের জন্য পুরো সেনাবাহিনীকে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নাই। বরং আমি মনে করবো যে তারা এটা থেকে শিক্ষা গ্রহণ করবে, যে ভবিষ্যতে তারা এটা যদি exactly. রাজনীতির গুটি হিসেবে ব্যবহৃত হবে না। এবং এইখানে একটা জিনিস যে অনেকে বলে যে আমি যদি না মানি তাহলে তো আমাকে এই করা হবে, এইটা মেনে নেওয়া বরং ভালো। জি, যে মানে যদি ব্যাপারটা এমন হয় যে আপনি পুলিশ চিফকে আপনি একটা অর্ডার দিয়েছেন, যে অর্ডারটা আপনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেটা আপনার রাষ্ট্রের পারপাস না, আপনার দলের পারপাস সার্ভ করে, তো সো পুলিশ চিফ তিনি এই অর্ডার ভায়োলেট করতে পারবেন এবং এটা ভায়োলেট করলে তাকে ওখান থেকে অপসারণ করার ক্ষমতাটা থাকবে না। এখানে যদি না আসে, মানে যেটা আমরা জানি যে যেমন ধরেন আমাদের পুলিশ, সে হলো গিয়ে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি থাকেন, পুলিশ চিফ তার অর্ডার মানতে বাধ্য থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী একটা রাজনৈতিক দলের নেতা হন, তো তিনি যখন অর্ডার দেবেন তখন স্বাভাবিক কারণে তিনি তো তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অর্ডার দিতেই পারেন। সো পুলিশের যে এই যে রিফর্ম, মানে যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানে যে কোনো অর্ডার যেটা তার সিস্টেমের মধ্যে পড়ে সেটা হতে হবে জনবান্ধব। হ্যাঁ, পুলিশকে জনবান্ধব, জনগণের জন্য পুলিশকে কাজ করতে হবে, রাজনীতিবিদদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। কিন্তু সেটার জন্য তো তার ওই পুলিশের রিফর্মটা করতে হবে। এখনো পুলিশ রিফর্মটা আমরা এই তত্ত্বাবধায়ক সরকার তারা কাজ করছে, সম্ভবত এটা আমরা ইতিবাচক কোনো ফলাফল দেখব। আমাদের যেটা প্রত্যাশা থাকবে যে এর পরের যে সরকারগুলো আসবে তারা পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে না। এটা পুলিশের অস্ত্র জনগণের বুকে তাক করা হবে না। এইটা তো আপনার এখানে দুইটা ব্যাপার। সরকার চাইবে না ভাই, এটা হবে না। কারণ সরকার মানেই হলো সে একটা রাজনৈতিক সরকার, সে চাইবেই তাকে ব্যবহার করতে, কিন্তু পুলিশ ব্যবহার হবে না। এইখানে পুলিশ যদি কমিটেড না থাকে এবং সে ব্যবহৃত না হওয়ার কারণে তার উপর কোনো জুলুম করা যাবে না, এই ব্যবস্থা না থাকলে এটা হবে না। জি, সেই বন্দোবস্ত থাকতে হবে এবং পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসটাও যাতে স্বচ্ছ হয়। আমি একটু আগে বললাম যে সেনাবাহিনীর রিক্রুটমেন্ট প্রসেস অত্যন্ত স্বচ্ছ, এটা নিয়ে কোনো আচ্ছা, একটা জিনিস পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস আমরা শেখ হাসিনার জমানায় দেখেছি যে দেখে দেখে ছাত্রলীগের লোকদেরকে নিয়োগ করা হতো। এর মাঝে ছাত্রলীগের পান্ডা ছিল, গুন্ডা ছিল, সন্ত্রাসী ছিল, তাদেরকে নিয়োগ। তার মানে কি ব্যাপারটা এরকম যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে করতে হবে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের সাথে রাষ্ট্রীয় মানে বিভাগগুলোর যেগুলো পার্মানেন্ট, যেগুলো রাষ্ট্রের, সেগুলোকে এমন একটা মেকানিজমে আসতে হবে যেন সরকার তার ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করতে না পারে। আচ্ছা, একটা জিনিস ব্যাপারে আপনার অভিমত কি ভাই, যে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে গুম খুনের সাথে জড়িত আপনার এই সেনাবাহিনীর অ্যাজ ফার উই নো, এবং এটা একটা ভেরি ওপেন সিক্রেট, সবাই জানে যে সেনাবাহিনীর কাজ তো কখনো রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতি কিংবা অন্য কোনো এজেন্ডার সাথে না। সেনাবাহিনীর কাজ হলো রাষ্ট্রকে, বৈদেশিক রাষ্ট্রের শত্রুদের আক্রমণ থেকে দেশকে সুরক্ষা দেওয়া, এটা হলো সেনাবাহিনীর কাজ। এবং সেনাবাহিনীর যে একটা গোয়েন্দা সংস্থা যাদের নাম অত্যন্ত মানে অনেক ইয়েতে দেখলাম যে পাঁচজন চিফ ডিজিএফআই, এটা কোনো মানে হিস্ট্রিতে নাই, নজিরবিহীন, গোটা পৃথিবীতে নাই কোথাও, যে 5জন চিফ এরা
অপরাধী সাব্যস্ত হওয়ার পথে, জি। এরকম। তো সেখানে যে এরা অ্যাকচুয়ালি কি প্রসেসের মধ্য দিয়ে এই সিভিল লাইফে মানুষকে ইন্টারফেয়ার করে, মানে অ্যাকচুয়ালি প্রসেসটা কি? মানে আপনার মানে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, তার কাজ তো হওয়ার কথা উইদিন ফোর্সেস, জি। অর্থাৎ তার ফোর্সের ভিতরে কেউ কোনো ডিসিপ্লিন ভঙ্গ করলো কিনা। শেখ হাসিনার সময় এটার ব্যত্যয় ঘটেছিল, একটু আগে যেটা বললাম ভাই যে এটা তো শুধু rapid না, action এখানে এখানে আমি একটু দ্বিমত করি ভাই, যে এটা শুধু শেখ হাসিনার সময় না, এর আগেও আমরা সব সময় মানে নানা অকেশনে ডিজিএফআই এই নাম আমরা সব সময় শুনে আসছি। আপনার যে স্কেলটা, অপকরণের স্কেলটা, এইটা স্কেল আপ করেছে, বুঝলি? স্কেলটা আমরা যে শেখ হাসিনা যা করেছে এটা এই বাহিনীগুলোকে শেখ হাসিনা ব্যক্তিগত পারপাসে ইউজ করেছে। হুম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেই ব্যাটালিয়ন বাংলাদেশে গড়ার প্রথম দিকে তাদের সুখ্যাতি ছিল, পরবর্তীতে এরা কিন্তু ডেথ স্কোয়াডে পরিণত হয়, এবং এই ডেথ স্কোয়াডের কাজ ছিল কি? বিরোধী দল, বিরোধী মত, বিরোধী পথের লোকদেরকে দমন করা, তথাকথিত ক্রস ফায়ারে মারা, গুম করা, সাধারণ মুসলমানদেরকে, সাধারণ ধার্মিক মুসলমানদেরকে গুম, ওয়ার অন টেররকে এস্টাবলিশ করা বা টেরর। এবং আপনার যে উইকিলিক্স এর ডিক্লাস, তাদের যে অবমুক্ত করা যে ডকুমেন্ট, সেখানে আমরা দেখেছি যে তাদেরকে কারা ট্রেনিং দিয়েছিল, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ব্রিটিশ ট্রেনিং দিয়েছে, আমেরিকা ট্রেনিং দিয়েছে। মূলত তাদের যে এজেন্ডা ছিল, এই এজেন্ডা বাস্তবায়ন, এবং এই র্যাবে প্রেষণে আসতো বাহিনীর অফিসার। হ্যাঁ, অফিসার, হ্যাঁ। যখনই তারা প্রেষণে আসতো অফিসাররা, সেই অফিসারদেরকে শেখ হাসিনার নির্দেশে তার যে চেইন, তার যে র্যাকেট তারা ব্যবহার করত, এবং ব্যবহৃত হতে হতে একসময় তাদের কয়েকজন দানবে পরিণত হয়। ঠিক তেমনি এনএসআই বা ডিজিএফআই এর কিছু কর্মকর্তা, সবাই না, কিছু কর্মকর্তাকে শেখ হাসিনা ব্যবহার করেছে এবং তারা দানবে পরিণত হয়েছে। যার আমরা দেখলাম যে একটা বড় সংখ্যক, প্রায় 28 জনের মতো কর্মকর্তা, তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এবং এর মধ্যে 14 জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। আমি আগেও বলেছি, এখনো বলছি যে একটা অংশকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ইউজ করেছে, তার মানে এই না যে পুরো সেনাবাহিনী করাপ্ট। না, অবশ্যই না। বরং আমি উল্টাভাবে চিন্তা করি যে সেনাবাহিনীর ম্যাক্সিমাম লোক সৎ, আদর্শ, দেশপ্রেমিক, ভদ্র, মার্জিত, সুশিক্ষিত। এর মাঝে কিছু ব্ল্যাক শিপ, তাদেরকে শেখ হাসিনা এখানে কি আপনি, আমার একটা অবজারভেশন আছে, আপনি অ্যাগ্রি করবেন কিনা, যে দেখেন সেনাবাহিনীর আপনার সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশন আর মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, এই দুইটার কিন্তু মানে বিধিগত কিছু পার্থক্য থাকে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানেই কিন্তু সেখানে আপনার দুর্নীতি, নানা রকম কিছু হওয়ার চান্সেস থাকে, এটা মানে চান্স থাকে। এখন আপনি করবেন কি করবেন না সেটা তো আপনার নৈতিকতার উপর ডিপেন্ড করবে। সো মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে সবসময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আলাদা রাখা হয়, এবং সেখানে দুর্নীতির করার চান্সটা থাকে না, এরকম অপরাধ করার নানা রকম, আপনি কিলিং করা, সাধারণ মানুষকে মারার, টাকা খাওয়ার, এরকম নানা রকম কাজ করার কিন্তু স্কোপ তাদের নাই। মানে তারা থাকেই একটা তাদের নিজস্ব একটা ফ্রেমের মধ্যে। আমি একটা কথা বলে থাকি, সেটা হলো যে সেনাবাহিনীকে নষ্ট করার জন্য র্যাব যথেষ্ট। এটা কেন? কারণ আপনি র্যাবকে এনে কিন্তু আপনি মিক্সড করেছেন এবং দায়িত্ব দিয়েছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। এটা হলো সেনাবাহিনীর আপনার মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মিলিটারাইজেশন করছেন, তাদেরকে আনছেন আপনি ব্যারাকের বাইরে, এবং তাদেরকে আপনি ইউজ করতেছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে নানা কাজে। তখন কিন্তু এই র্যাবের অফিসাররা কি করছে? কারো জায়গা জমি উদ্ধার করা, ঠিক আছে, কাউকে টাকার বিনিময়ে বা আপনার প্রতিপক্ষকে খুন করা, এরকম নানা কাজে কিন্তু তখন তারা জড়িয়েছে। এই ঘটনা অনেক, আপনার এই যে নারায়ণগঞ্জের 7 খুন থেকে নিয়ে শুরু করে এগুলোকে তারা টাকার বিনিময়ে জড়িয়েছে। এই জড়ানোর স্কোপটা কিন্তু তখন তৈরি হয়েছে যখন আপনি তাকে এনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ফাংশন করার স্কোপ দিয়েছেন। এখন পেছনে এসে একজন আর্মি অফিসার সে এরকম অনেক কুকীর্তি করলো, এটা তো একটা মানুষের নৈতিক অধঃপতন ঘটলো। এই নৈতিক অধঃপতন ঘটার পরে এবার আপনি তাকে আবার ব্যাক করলেন সেনাবাহিনীতে, সে কি হবে? সেনাবাহিনীকে আপনার তার এই দুশ্চরিত্র
সে একটা ইনট্যাক্ট অবস্থাতে ছিল, তাকে এখন এই দুশ্চরিত্র অর্জন হওয়ার পরে সে আবার যখন সেনাবাহিনীতে গেল, সেই ভাইরাস ওখানে নিয়ে নষ্ট করবে না? আমি একটা কথা বলি এখানে যে মানে হলো সেনাবাহিনীর লোকদেরকে এই র্যাবে এনে রেখে আবার সেনাবাহিনীকে ফেরত নেওয়ার কাজটাকে আমি উদাহরণ দিয়ে এরকম বলি, এটা হলো আপনার ঘরের সতী স্ত্রীকে পতিতালয় নিয়ে কিছুদিন রেখে আবার ঘরে ফেরালে আপনার ঘর যেরকম ধ্বংস হয়ে যাবে, এরকম সেনাবাহিনী এরকম নষ্ট হয়ে যাবে। এর মধ্যে কিছু ভালো মানুষও ছিল যে প্রেশনে এসে সব অফিসার যে না, সব যে কখনো করেছে এরকম তো কখনোই না। জি, প্রেশনে এসে আমি নিজে অনেক ভালো অফিসার দেখেছি যারা সৎভাবে তারা ছিলেন এবং তারা তাদের ব্রাইট ক্যারিয়ার তারা ব্যাক করেছেন মাতৃবাহিনীতে। অনেক ভদ্রমার্জিত অফিসার আমি দেখেছি। ডেফিনেটলি এটা মানে এটা তো মানে আমরা যেটাই বলছি এটা তো অ্যাকচুয়ালি কোনো ব্ল্যাঙ্কেট কন্ডেমনেশন না। এটা হলো যে একটা সিস্টেম, যে সিস্টেমের কথা আমরা বলছি যে এই কারণে একটা ফোর্স বা একটা বাহিনী আপনার নষ্ট হতে পারে, সিভিল এরিয়াতে আনলে সেই ফোর্সের প্রতি মানুষের যে রেসপেক্ট সেটাও কমে যায়। এবং মানে একটা সময় আপনার আর্মির প্রতি যে মানুষের যে রেসপেক্ট অ্যান্ড ফিয়ার দুটোই কিন্তু থাকে, দুটোই থাকে, যে রেসপেক্ট অ্যান্ড ফিয়ার, আর্মির প্রতি মানুষের ওই রেসপেক্টটা থাকার দরকার, ফিয়ারটাও কিন্তু থাকা দরকার। সো এই দুটোই কিন্তু মানে অনেকাংশে কমে গেছে মানুষের মধ্য থেকে। এটা একটা দেশের জন্য আমার মনে হয় মোটেই ভালো না ব্যাপারটা। তো শেষ কথা, আমরা শেষের দিকে চলে আসি। আপনি আপনার পাঠকদেরকে কি বলবেন যে কেন তাদের বইটা পড়া উচিত? বইটা অবশ্যই পড়তে হবে, কারণ একজন পাঠক যিনি বই পড়েন তিনি সমাজের সচেতন অংশ, তিনি সমাজের আলোকিত অংশ, এবং সমাজের সচেতন এবং আলোকিত অংশকে সমাজের অন্ধকার দিক সম্পর্কে অনেক বেশি জানতে হবে। আপনি যখন অন্ধকারকে জানবেন তখন আপনি আলোর মর্যাদা, আলোর মহিমা আরো বেশি বুঝতে পারবেন। তো এই বইয়ে আমি যে অন্ধকার দিকগুলো একদম নিবিড়ভাবে তুলে ধরেছি, এইটা আমি মনে করি যে একজন পাঠক তার বুদ্ধিভিত্তিক উপায়ে বিষয়গুলো অ্যানালাইসিস করে এই দেশটা কেমন ছিল এবং ভবিষ্যতে তিনি এবং কেমন দেখতে চান দেশটাকে, সেখানে তার নিজেরও দেশের প্রতি, মানুষের প্রতি মায়া, মমতা, মহৎ এগুলো আরো বেশি জাগ্রত হবে। ধন্যবাদ আবু সুফিয়ান ভাইকে আজকের এখানে সিয়ান পডকাস্টে অংশগ্রহণ করার জন্য। শ্রোতাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থেকেছেন, আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের সঙ্গে কাটিয়েছেন। আবার কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো গেস্টের সাথে, কিংবা আবু সুফিয়ান ভাইয়ের সাথেও হতে পারে, অন্য কোনো বিষয় নিয়ে আবার একদিন দেখা হবে সিয়ান পডকাস্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জীবন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।